শুভ দুপুর। আজ রবিবার 30শে আষাঢ়। আমরা রয়েছি পদ্মা, মেঘনা এবং যে ডাকাতিয়া নদী, তিন নদীর মোহনার কাছাকাছিতে, এবং আমাদের সাথে আছে প্রকৃতিপ্রেমী আমার আরও দুই বন্ধু, রিয়াজউদ্দিন খোকন এবং সালাউদ্দিন পল্টু। এবং আমাদের এই তিনজনের টিমই আমরা একটা অচিনপুর করেছি, প্রকৃতির মাঝে বিচরণ করা, প্রকৃতির স্বরূপ সবার সামনে তুলে ধরা, এই হচ্ছে আমাদের মোটো, এবং এই মোটো নিয়ে আমরা কাজ করছি। এবং আজকে আমরা বেরিয়েছি এই সখীপুরের দিকে আমরা যাচ্ছি, এবং সেখানের প্রকৃতি এই নদী ভরা বর্ষা মৌসুমে কেমন সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আজকে যে শুরুতে যে কথা বললাম, আজ 30শে আষাঢ়, শ্রাবণ আসছে, এবং এই শ্রাবণের মেঘ কিন্তু আকাশে ভেসে বেড়াচ্ছে। অনেক মেঘ এখন যদিও একটুখানি নদীর বুকে যখন একটু মানে মেঘাচ্ছন্ন হয়, কালো মেঘ হয়, তখন কিন্তু অন্তরটা দুরু দুরু করে। কিন্তু আপনাদের কি এরকম লাগে কিনা? মাঝামাঝি জায়গায় একটু মেঘ আসছে, হ্যাঁ, কিন্তু একটু ওই যে কালো মেঘ হয়ে গেছে, এবং তখন কিন্তু অন্তরটা দুরু দুরু করে। এই এবং জানি না এই তিন নদীর মোহনায় আসলে কেন এরকম হয়। এতক্ষণ তো শরতের মেঘ ছিল অনেক। আসলে তিন নদীর মোহনা এরকম হওয়ার কারণ হচ্ছে আপনার বিগত বেশ কয়েক বছর আমরা বড় বড় দুর্ঘটনা দেখেছি তিন মোহনার এখানে। এবং তিন মোহনার যে মূল জায়গাটা সেটা হচ্ছে চাঁদপুরের যে মোহনাটা, এটা নদীতে অনেক দূর বিলীন হয়ে গেছে, অনেক দূর জায়গা নদী। তো ওই জায়গাটা এতটা স্রোত, পাড় ভাঙতে ভাঙতে চাঁদপুরের অনেক অংশ ইয়ে হয়ে গেছে। এবং এখানে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলার অনেকগুলোর হদিশ পাওয়া যায়নি। হ্যাঁ, এইখানটায় যে হদিশ পাওয়া যায় না তিন নদীর মোহনা, এবং এখানে যে ঘূর্ণি আছে সে ঘূর্ণির মধ্যে চলে যায়। এবং আমি জানি না, আমি যদি এদিকে একটু মানে মাঝখান দিয়ে যদি গ্যাপ করে মানুষকে একটু যে নদীটা দেখাতে পারি, যে আমরা আসলে তিনজন, তো আমাদের আসলে ক্যামেরা ধরার জন্য আর কেউ নাই, যে কারণে আমরা এইভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা দেখছি এইটাই তো আর কি, আপনারা আমাদের চোখে দেখবেন। তো এই যে নদী বিস্তীর্ণ, আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো কালো পানি, পরে আমরা যখন কাছাকাছি আসলাম ছায়াটার, এই যে রৌদ্র ছায়ায় নদীর পানির যে রঙের পরে, ক্যামেরাটা সামনে এনে দেখাতে, হ্যাঁ একটু ক্যামেরার সামনে এনে দেখান, রৌদ্র পানির যে স্বরূপগুলো সেগুলো কিন্তু খুবই অসাধারণ, তাই না? এই যে ছায়াটা, হ্যাঁ এইটার তো ছায়া, এইটা যে মানে পদ্মার পানি মেঘনার পানি মেশে না, সেটা কিন্তু এটা না, এটা কিন্তু মেঘের ছায়া। এটা ছায়ার কারণে এই, হ্যাঁ ভাবছিলাম যে এটা কি সেই জায়গা না, এটা সেই জায়গা না। এবং অনেক মানে বিশাল একটা সময়, কিন্তু এখনো খুব মানে পার দেখা যায়। একটা সময় আমরা যখন ছোটবেলায় এই নদী দিয়ে যখন আমরা আমাদের দেশের বাড়ি যেতাম, তখন কিন্তু মানে পার দেখা যেত না, মানে ধুধু এক একটা মানে দূরে অনেক জায়গা। কিন্তু মানে আস্তে আস্তে নদীগুলো ছোট হয়ে আসছে। পল্টু, আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, আমি একটু জানতে চাই, নদীগুলো কেন ছোট হয়ে আসছে? আপনি যেটা বললেন, আপনার বাড়ি শরীয়তপুর, আমার বাড়িও শরীয়তপুর। আমরা আগে লঞ্চে ছোটবেলায় যখন যেতাম, তখন একুল উকুল কোন কুলি দেখা যেত, মাঝ নদীতে যখন লঞ্চটা থাকতো। এখন সবই দেখতে পাই, ওই যে কুল দেখা যাচ্ছে, গ্রাম দেখা যাচ্ছে, ঠিক তার পেছনেও একইভাবে দেখা যায়। কেন? আমরা একটু এদিকে চাপি, ও বোধহয় ফ্রেমের আউটে চলে যাচ্ছে। তো ইয়েতে এটা আসলে মানে তো এই যে জায়গাগুলো, ওই যে লঞ্চ দূরে যাচ্ছে একটা, মানে পল্টুর বাড়ি বিক্রমপুরে, মানে এবং ঢাকার নবাবগঞ্জ, তাই না? দোহার নবাবগঞ্জ। তো কখনো কি এই মানে নদীর বাহন হিসেবে নদী কখনো কাজে লেগেছে? ছোটবেলায় কিন্তু আমার দাদা বাড়ি দোহার নবাবগঞ্জ যাওয়ার একটা মাত্রই পথ ছিল, সেটা নদীপথ। হ্যাঁ, সদরঘাট থেকে উঠতাম। কোন দিক দিয়ে যেত এটা? সদরঘাট থেকে সৈয়দপুর সৈয়দপুর মরিচা, মানে কোন জায়গায় এটা?
মুন্সিগঞ্জের দিক দিয়ে, মুন্সিগঞ্জের দিক দিয়ে। মুন্সিগঞ্জের এই সাইড দিয়ে মুন্সিগঞ্জের দিক দিয়ে সৈয়দপুর হয়ে তারপরে যেত। তারপর যেত। যেখানে এখন ওই যে দুইটা ব্রিজ, আমরা একটুখানি এই বাতাসে শব্দ করছে, পকেটে রেখে দিলে হবে, বাতাসের বাড়িটা খাচ্ছে বোধ হয়। হ্যাঁ, তো ওই মুন্সিগঞ্জের ওই দিক দিয়ে মানে মুন্সিগঞ্জের ওই দিক দিয়ে দোহার নবাবগঞ্জ যাওয়া যেত। তখন তো মুন্সিগঞ্জে অনেকগুলো ফেরি পারাপারের যদি সড়ক পথ, দুইটা ফেরি ছিল, একটা মরিচা আর একটা হচ্ছে খুব সম্ভবত ধলেশ্বরী না সে শীতলক্ষায়, ওইটা ধলেশ্বরীতে এই মানে সেতু মানে ফেরি ছিল। এবং আমরা ইয়েতে মানে এই যে মুন্সিগঞ্জে আরেকটা জায়গা যেটাকে বলে কি জানি বলে ওই জায়গাটা, এখন যে ঢাকা থেকে এই মাওয়া রোড দিয়ে যায় না, অন্য রোড দিয়ে যে যায় একটা রোড মুন্সিগঞ্জের, কোন জায়গাটা বলে ওইটাকে? লোহজং। সেটা অন্য রুট, ওটা অন্য রোড, অন্য রোড। মজার বিষয় হচ্ছে কি, আমরা লঞ্চে যেহেতু যেতে হবে, আমরা ভোরে 5টা-6টার মধ্যে সদরঘাট চলে আসতাম। তো লঞ্চগুলো ছোট, এত বড় লঞ্চ না, কারণ ওইখানে অল্প দূরত্ব এবং নদী ছোট, ইছামতি নদী ছোট। তো লঞ্চে উঠতাম, তারপরে ওই সময়ে মানে 4 থেকে 5 ঘন্টা লেগে যেত আমাদের দোহার নবাবগঞ্জ যেতে সদরঘাট থেকে। তো সেই জার্নিটা আমরা প্রতি বছরই 2-1 বার করা হতো, খুব ভালো লাগতো, মজা লাগতো। হ্যাঁ, মানে এই যে মানে নৌযানে চড়ে, যেটাকে আমরা লঞ্চ বলি, সেই নৌযানে চড়ে যে এই দক্ষিণবঙ্গের মানুষের যে নৌযানের যে একটা বিষয়, এখন নৌযানগুলো অনেক আধুনিক হয়েছে এবং নৌযানগুলোতে প্রচুর কেবিনের বিষয় আছে। আমাদের সময়ে 1-2টা কেবিন থাকতো শুধুমাত্র ভিভিআইপিদের জন্য। তখন কিন্তু এত বেশি কেবিন থাকতো না আমাদের লঞ্চে। আমরা যখন যেতাম, কাঠের লঞ্চ ছিল বা ছিল, 1-2টা কেবিন থাকতো শুধুমাত্র মানে ভিভিআইপিদের জন্য। আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু যাতায়াত করতো ডেকের মধ্যে চাদর বিছিয়ে। হ্যাঁ, বেঞ্চ থাকতো, আরেকটা হচ্ছে এই চাদর বিছিয়ে যাত্রা, এবং সেটা কিন্তু খুবই মজাদার। এবং তখন এখনকার মতো আধুনিক নৌযানের ইঞ্জিনও ছিল না, যে কারণে অনেক দীর্ঘ সময় লাগতো। যেমন আমরা, আমার দেশের বাড়ি যেহেতু শরীয়তপুরে, আমরা ডামুইড্ডা বা না নেমে আমরা নড়িয়াতে নামতাম। নড়িয়াতে যেতে রাত 10টায় লঞ্চ ছেড়ে গেলে সেটি ভোর নাগাদ গিয়ে পৌঁছাতো। মানে এত দীর্ঘ জার্নি ছিল। আমার আবার আমাদের বাড়ি শরীয়তপুর। আমরা যখন যেতাম ফজরের সময় উঠে সবাই লঞ্চে যেতাম, গিয়ে পৌঁছাতো 2টার দিকে। হ্যাঁ, ওখান বৃষ্টি থেকে হচ্ছে কিন্তু, হ্যাঁ হালকা বৃষ্টি হচ্ছে। ওখান থেকে হ্যাঁ, নৌকা করে যেতাম আমার নানি বাড়ি। হ্যাঁ, এই জায়গাটায় আমার মা, মাইক্রোফোনটা ওইদিকে একটু মুখটা দিয়ে নেন। হ্যাঁ, মা দুপুরবেলা ইয়ে করে রাখতেন, খাবার নিয়ে যেত আমাদের জন্য রান্না করতে। হ্যাঁ, ওই খাবার নৌকায় বসে খেতে যে কি মজা লাগতো ভাই, হ্যাঁ, ভাষায় বোঝানো যাবে না। ভাই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ও মাই গড, বৃষ্টি চলে আসলো, বর্ষার যে এই বৃষ্টিকে উপভোগ করছি এই নৌযানে পড়ে। মানে আমরা যাচ্ছি, আমরা নামবো কোথায়? আমরা হঠাৎ বৃষ্টি না, হঠাৎ হোক না, অনেকক্ষণ যাবতই আকাশ কালো মেঘ ছিল। আমরা নামবো কোন ঘাটে? ফেরিঘাট বলে এটা। হ্যাঁ, ফেরিঘাট। এটা কি চাঁদপুরের মধ্যে পড়েছে না? চাঁদপুরের ঠিক অপোজিট, নদীর অপোজিট। চাঁদপুরের মানে এটা শরীয়তপুরের মধ্যে পড়েছে। তো এই যে জায়গাটা আমরা এই ভ্রমণটা করছি, আমরা পরবর্তীতে আমরা যেখানে পৌঁছাবো সেখানকার থেকে আপনাদেরকে আরও নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন, অচিনপুরের সাথে থাকবেন। আমরা ভিডিওটি এখানে শেষ করছি, কারণ আমার একটুখানি একটা সন্দেহ হচ্ছে বাতাসের কারণে সাউন্ডে বোধহয় কোনো জায়গায় হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, যার কারণে ভিডিওটি দীর্ঘ করলাম না, এখানে শেষ করছি। আমাদের সাথে থাকবেন, অচিনপুরের সাথে থাকবেন। আমাদের যারা ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটি ফলো করবেন, যারা আমাদের এই চ্যানেলটি ইউটিউব থেকে একটা কথা, আমাদের কিন্তু আজকের একটা উদ্দেশ্য রয়েছে যেটা আমরা এখন দর্শকদের জানাতে চাই না। একটা চমক থাকছে। আমরা যেই জন্য যাচ্ছি সেই ফেরিঘাটে, সেখানে একটা চমক আছে। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে সেই চমকটা পাবেন। আমরা আগে চমকটা কি সেটা জানাচ্ছি না। আর যারা আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।